ছত্রিশ দিনের ধারাবাহিক আন্দোলন এবং তার সামনে নতি স্বীকার করলো কেন্দ্রীয় সরকার। শেষ পর্যন্ত শিক্ষামন্ত্রী পদত্যাগ করেছেন, কিন্তু বেশ কিছু প্রশ্ন তারপরেও থাকছে। তার সঙ্গে জুড়ে থাকা প্রশ্নগুলোই এখন ধীরে ধীরে একটা বড় আকার নিচ্ছে। সেসব প্রশ্ন নিয়ে আজকে হাজির হয়েছি অধ্যাপক এবং চিন্তাশীল বিকেশ মহাপাত্রের কাছে। স্যার, বেঙ্গল পলিটিক্সে আপনাকে স্বাগত। স্যার, প্রথম যে প্রশ্নটা খুব গুরুতর হয়ে উঠেছে, সরকার কেন শেষ পর্যন্ত পিছপা হল? এখন সরকার সবসময় দায়বদ্ধ থাকবে জনগণের কাছে, এটাই আমাদের সংবিধান নির্দেশিত পথ। এবং জনগণ যে কোনো বিষয়ে, সে শিক্ষা বিষয়ে সহ সব বিষয়ে যদি তাদের কোনো বক্তব্য থাকে, সেটা জানাবার রাস্তাও আমাদের সংবিধানে নির্দিষ্টভাবে অধিকারের মধ্যে রাখা আছে। এখন যে ঘটনাটাকে ঘিরে কক্রোচ জনতা পার্টি তৈরি বা কক্রোচ জনতা পার্টির যে দাবি, পরীক্ষা নিট ইউজি পরীক্ষা হয়ে যাওয়ার পরে প্রশ্নপত্র ফাঁসের খবর, তারপরে আবার নতুন করে পরীক্ষা নেওয়া, এবং তার ফলশ্রুতিতে যারা পরীক্ষা দিয়েছিল খেটে খুঁটে, তাদের যখন আবার দ্বিতীয়বার পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হচ্ছে, সেই অবসরে প্রায় 20 জন ছাত্র বা তার বেশি আত্মহত্যা করেছে। এরকম প্রেক্ষিতে ছাত্র যুব সমাজ কক্রোচ জনতা পার্টির ব্যানারে একটা দাবি তুলেছিল। সে দাবিটা হচ্ছে, যারা এই পরীক্ষাটা নেয় এনটিএ, তাদেরকে জবাবদিহি করতে হবে, তাদেরকে অ্যাকাউন্টেবল হতে হবে, এবং দপ্তরের যিনি মন্ত্রী তাকে পদত্যাগ করতে হবে। এটা ছিল অত্যন্ত স্বাভাবিক দাবি। কিন্তু সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকলে সরকারের উচিত ছিল নৈতিকতার খাতিরে দায় স্বীকার করে পদত্যাগ করা, এবং এর একটা পুঙ্খানুপুঙ্খ নিরপেক্ষ তদন্ত করে দোষীদের সাব্যস্ত করে তাদেরকে সাজা দেওয়া, এবং যাতে আগামী দিনে আর কোনো না হয় তার একটা ব্যবস্থা নেওয়া। এটা যদি সরকার জনগণের জন্য দায়বদ্ধ থাকে, সংবিধানের কাছে দায়বদ্ধ থাকে, এটা তার করাই উচিত ছিল। এখন তো যে সকল সরকার বিভিন্ন জায়গায় রয়েছে, কেন্দ্রেও রয়েছে, তারা তো আর জনগণের কাছে দায়বদ্ধ নয়, এখন তারা অন্য কোনো একটা কাছে দায়বদ্ধ। তাই জনগণের কোনো প্রশ্ন উঠলে তাদেরকে নানানভাবে দাগিয়ে দেওয়া হয়, কখন পাকিস্তানি, কখন খালিস্তানি, কখন বাংলাদেশি, কখন সোরস ফান্ডেড, কখন কি ডিপ স্টেট ফান্ডেড, কখনো চীনের থেকে ফান্ড আসে, কখনো আমেরিকা থেকে ফান্ড আসে, নানা রকম বলে দেশদ্রোহী, রাষ্ট্রদ্রোহী এইসব বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। এটা কখনো উচিত নয়। তো এটা আমাদের বর্তমান যে ভারতবর্ষের সরকার, মোদীর নেতৃত্বে 2014 সাল থেকে চলছে, অনেক ঘটনার মধ্য দিয়ে দেখা গেছে যে সরকার জনগণের দাবিকে কখনোই গুরুত্ব দিচ্ছে না, তাদেরকে নানানভাবে তুমিয়ে দেওয়ার চেষ্টা করছে। সে কৃষক আন্দোলন আমরা দেখেছি, তারপর সিএ বিরোধী শাহিনবাগের আন্দোলন দেখেছি, আমরা সব ক্ষেত্রে দেখেছি। কিন্তু এই যুব সমাজের এই পরীক্ষা ফাঁস ঘিরে, এটা বছরে একবারই হয়েছে তা নয়, এর আগে 2 বছর আগে 2024 সালে হয়েছে, এবং একাধিকবার মানে বার্ষিক অনুষ্ঠানের মতো প্রশ্ন ফাঁস হয়ে যাচ্ছে। এই পরিপ্রেক্ষিতে দাবিগুলো যখন তুলেছিল, তখন উচিত ছিল এই দাবির প্রতি সমর্থন রেখে দায়িত্ব নিয়ে পদত্যাগ করা। সেটা যখন করলো না, তখন ছাত্র যুব সমাজ আন্দোলনের নামতে, রাস্তায় নামতে, যদি অ্যাডমিনিস্ট্রেশন কোনো ব্যবস্থা নিল না, বিচার ব্যবস্থা কোনো ব্যবস্থা নিল না, তখন রাস্তায় নামা ছাড়া বিকল্প কিছু ছিল না। এবং সেই রাস্তায় নেমে যেটা দেখা গেল, এই কক্রোচ জনতা পার্টির নেতৃত্বে যে যন্তর মন্তরকে সেন্টার করে যে আন্দোলন হলো, সেটা ধীরে 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 সারা দেশের বিভিন্ন কোণায় ছড়িয়ে পড়ল। অর্থাৎ এই দাবির প্রতি সারা দেশের মানুষের সমর্থন তার সঙ্গে এসে দাঁড়ালো। ফলে সরকার বাধ্য হলো পদত্যাগ করতে। কিন্তু এটা শুরুতেই নৈতিক দায়িত্ব স্বীকার করে পদত্যাগ করে নিলে এই ঘটনাটা ঘটতো না। এখানে সরকারের বরং আমরা বলবো, এই ঘটনাটা যা ঘটলো, শেষমেশ পদত্যাগ করতে বাধ্য হলেন, এইটা সরকারের অহংকারের একটা পতন ঘটলো। সংবিধানের প্রতি তার দায়বদ্ধতার জায়গা থেকে যে একটা অহংবোধ তৈরি হয়েছিল, তার একটা পতন হলো। এটা গণতন্ত্রের পক্ষে একটা শুভ সূচনা।
এই 12 বছরে বিজেপি সরকারের কোনো নেতা মন্ত্রী মানে মন্ত্রীরা আর কি কখনো পদত্যাগ করেননি, এই যে ধারা ছিল সেই ধারাটা ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে কি এটা আপনি বলবেন মানে যেমন অন্যান্য বিভিন্ন মহল বিরোধী মহল থেকে উঠে আসছে বিশেষ করে যেটা বিজেপি সরকারের একটা বিরাট পরাজয়, আপনিও কি সেভাবেই ব্যাখ্যা করবেন নাকি আপনি এর সঙ্গে অন্য কিছু যুক্তি রাখতে চাইবেন? এটা ঠিকই যে 2012-র আগে, 12 নয় 14-র আগে আগে যে সকল সরকার ছিল সেই সময়কালে আমরা দেখেছি অনেক ক্ষেত্রে নৈতিক দায়িত্ব নিয়ে মানে দাবি উত্থাপনের আগেই পদত্যাগ করেছেন, সরে দাঁড়িয়েছেন। এসব আমাদের আছে, অতীতে এসব উদাহরণ আছে। বেশি আছে কি কম আছে আমি তার মধ্যে যাচ্ছি না, কিন্তু 14 সালের পরে মোদী নেতৃত্বে সরকারের সময়কালে তারা একটা কার্যত বার্তা দিয়ে দিয়েছিল এই 12 বছর ধরে যে সরকার পরিচালনা করছে যে আমরা সংখ্যার জোরে যা ইচ্ছা তাই করব, সেটা সংসদের ভেতরে এবং সংসদের বাইরে রাস্তাতে। আমরা একাধিকবার দেখেছি এবং একজন ক্যাবিনেট র্যাঙ্কের মন্ত্রী, দায়িত্বশীল মন্ত্রী রাজনাথ সিংকে আমরা বলতেও শুনেছি যেটা ইউপিএ গভর্নমেন্ট নয় যে পদত্যাগ চাইলে পদত্যাগ করা হবে, এটা ইন্ডিয়া গভর্নমেন্ট। মানে অহংকার, মানে সংবিধানের প্রতি দায়বদ্ধতার বিপরীতে কথাবার্তা। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই ককরোচ জনতা পার্টির নেতৃত্বে যে আন্দোলন চলছিল অনেকদিন ধরে তো চলছে, প্রায় মাসখানিক ধরে চলেছে, অনেকের এরকম ধারণাও হয়েছিল যে এরাও পারবে না, এই অহং সর্বস্ব হ্যাঁ মোদীর নেতৃত্বে যে সরকার তারা কখনো কিছু হটবে না। কিন্তু এই প্রথম তরুণরা একটা পথ দেখালো যে না, পথে নেমে রাস্তায় নেমে এই সরকারকে লোকতন্ত্রের পথে ফিরিয়ে আনতে বাধ্য করা সম্ভব। এবং এটা অবশ্যই বিজেপি সরকারের পরাজয় কিনা সেটা বড় কথা নয়, ভারতবর্ষের সংবিধান তার মর্মবস্তু গণতন্ত্র লোকতন্ত্রের পক্ষে একটা বিরাট জয়। আচ্ছা, এবং এই জয়টা এনে দিতে পেরেছে যাদেরকে আমরা অনেক সময় তুচ্ছ তাচ্ছিল্য করি আর কি, এই ইয়াং জেনারেশন, ওরা সবসময় রিল করে, মোবাইলে থাকে, পড়াশোনা করে না, কোনো সমাজের কোনো কাজে সেইভাবে ওদের মনোযোগ নেই, এরকম একটা অনেকে। আমি তো শিক্ষকতা দীর্ঘদিন করেছি এবং শিক্ষকদের মধ্যে এরকম একটা ভাবনা সবসময় আমরা দেখি, ছাত্ররা পড়াশোনা করে আসে না, রাত্রি জেগে কী যে করে কে জানে, একটা তুচ্ছ তাচ্ছিল্যের ভাব। কিন্তু তারা যে এরকম সারা ভারতবর্ষে এসে অরুণাচল প্রদেশ থেকে গুজরাট, ওদিকে লাদাখ থেকে দক্ষিণের কেরালা পর্যন্ত যেভাবে মানুষকে রাস্তায় নামিয়েছে এই ককরোচ জনতা পার্টির ডাকে, এটা অভূতপূর্ব। অর্থাৎ তরুণরাই যে পারে, সেই শহীদ ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি, মাস্টারদা সূর্য সেন, শহীদ ভগৎ সিং এর যে বংশধর তরুণীরা যে পারে সেটা দেখিয়েছে। সেই জন্য এই তরুণদের ককরোচ জনতা পার্টির ব্যানারে যারা এই রাস্তার আন্দোলন লড়াই করে সংবিধানের পক্ষে, গণতন্ত্রের পক্ষে একটা জয় সূচিত করতে পেরেছে, আলসালাম। স্যার, একটা বিষয়ের মধ্যে তো থাকছে, সেটা হচ্ছে যে এই ককরোচ জনতা পার্টির উত্থানটা তো বেসিক্যালি আমাদের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সূর্যকান্ত একটা ব্যাখ্যার উপর দাঁড়িয়ে, এবং ঘটনাচক্রে যখন মানে দল মানে এই ককরোচ জনতা পার্টি মানে যুবরা যখন আন্দোলন করছেন শিক্ষামন্ত্রী পতনের জন্য দাবি তুলে বা এরকম বেশ কিছু দাবি তুলে, সেই সময় দেখা যাচ্ছে সূর্যকান্ত মিশ্রের কাছে একটা অ্যাপিল করা হয়েছিল। তিনি সেখানে বলছেন যে ভিডিও দেখার মতন আমাদের সময় নেই। তার মানে কি এই ঘটনাটাতে যখন ককরোচ জনতা পার্টির জয় এলো তখন কি এটা খানিকটা ঘুরিয়ে বার্তা সূর্যকান্ত মিশ্রের দিকেও যাচ্ছে? অবশ্যই যাচ্ছে। এখানে আরেকটু বলা দরকার যে সারা বিশ্বব্যাপী যে বিশ্বায়িত ধান্দা পুঁজির দাপট, সেই দাপটটাকে ব্যবহার করে আমাদের কেন্দ্রীয় সরকার সংবিধান বিরোধী নানান পদক্ষেপ নিয়ে চলেছে। এখন মেইন স্ট্রিম মিডিয়া আর জনগণের হয়ে সরকারকে আয়না দেখায় না, গদি মিডিয়াতে রূপান্তরিত হয়েছে, তার সঙ্গে অ্যাড হয়ে গেছে হোয়াটসঅ্যাপ, ইউনিভার্সিটি, আইটি সেল ইত্যাদি। এবং কর্পোরেট পুঁজি পরিচালিত হওয়ার কারণে এই সরকার অনেকটা কর্পোরেট পুঁজির দ্বারা নিয়ন্ত্রিত, ফলে সাংবিধানিক সমস্ত যে পদগুলো তার মধ্যে চিফ জাস্টিস অফ ইন্ডিয়াও পড়ে,
তারা এখন আর সংবিধানের পথে, সেই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া হোক বা চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হোক, এরা সে কাজটা কিন্তু করছেন না। এর আগে আমরা রঞ্জন গগৈকে দেখেছি, ডিওয়াই চন্দ্রচূড়কে দেখেছি, আরো অনেক উদাহরণ আছে। এবং কথার প্রসঙ্গে একটু আমি এখানে বলতে চাই, এই যে সৌরভ দাস, ককরোচ জনতা পার্টির মুখপাত্রের একজন, তার একটা আর্টিকেল ক্যারাভ্যান বলে একটা নিউজ ম্যাগাজিনে 20 পাতার একটা আর্টিকেল, কভার স্টোরি যাকে বলেও, তিনি লিখেছিলেন। আমি অনেকদিন আগে সেই লেখাটা পড়েছিলাম। পড়ার পরে ওই জার্নালিস্ট সম্পর্কে আমার একটা মনে মনে একটা শ্রদ্ধা তৈরি হয়েছিল। তাকে দেখলাম এই ককরোচ জনতা পার্টির যে মুখপাত্র, তাদের মধ্যে দেখা গেল, এবং তার কিছু কথাবার্তা শুনে আমার যে অন্তরের শ্রদ্ধাটা ছিল একজন সাংবাদিকের প্রতি, আর আমার সেটা বেড়ে গেছে। যাই হোক, সেখান থেকে আমরা দেখেছিলাম যে সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আস্তে আস্তে করে সরকারের পক্ষে চলে যাচ্ছে। এটা হওয়ার কথা না। এবং এই প্রেক্ষাপটে সিজিআই সূর্যকান্ত উনি 15ই মে এই বছর যে কথাটা প্রধান বিচারপতি হিসাবে কোর্টে বলেছিলেন, সেখানে দুটি শব্দ বন্ধ ভাইরাল হয়ে গেছিল। দুটি শব্দ, একটা হচ্ছে ককরোচ, একটা হচ্ছে প্যারাসাইট। সেইটা থেকেই ককরোচ জনতা পার্টির জন্ম। এবং বোস্টনে বসে মাস্টার ডিগ্রি করতে যাওয়া আমাদের ভারতীয় অভিজিৎ দীপকে এই ককরোচ জনতা পার্টির ভার্চুয়াল ওয়ার্ল্ডে তৈরি করে। এবং তার কিছুদিনের মধ্যে দেখা গেল সেটা তার ফলোয়ার সংখ্যার প্রায় 22 মিলিয়ন হয়ে গেছে। অর্থাৎ মোদির ফলোয়ার এবং রাহুল গান্ধীর ফলোয়ারের সংখ্যা বেড়ে গেছে। এবং তখন স্বাভাবিকভাবে ইন্ডিয়ান মিডিয়ার একটা দৃষ্টি আকর্ষিত হয়। আপনিও নিশ্চয়ই সেই সময় এই নিয়ে ভিডিও করেছেন। তারপরেও তখন কিন্তু একটা মানুষের মধ্যে প্রশ্ন ছিল। কি প্রশ্ন ছিল? এটা তো ভার্চুয়াল ওয়ার্ল্ডে আছে, এটা কি আদৌ রিয়েল ওয়ার্ল্ডে আসতে পারবে? কিন্তু তার কিছুদিনের মধ্যেই কিন্তু তাকে রিয়েল ওয়ার্ল্ডে একেবারে এয়ারপোর্টে নেমে আম্বেদকরের আত্মজীবনী বই নিয়ে অভিজিৎ দীপকে সরাসরি যন্তর মন্তরে আসে। তারপরে আজকের এই অবস্থা। এই সময়কালে এই যে ককরোচ জনতা পার্টি মানে তৈরি হওয়া, ককরোচ জনতা পার্টি আন্দোলনে মাটিতে নেমে আন্দোলন করা, তার পরিসরে যখন আবার চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার কাছে এই বিষয়টা গেছে, তখন তিনি যে ধরনের মন্তব্যটা করেছেন, সেটা দেশের প্রধান বিচারপতি হিসেবে উপযুক্ত মতামত নয়। সেই জন্য সুপ্রিম কোর্টের অনেক আইনজীবীও এর বিরুদ্ধে মতামত দিয়েছেন। ফলে এখন সুপ্রিম কোর্টও সুর বদল করতে বাধ্য হয়েছে। অর্থাৎ এই বিশ্বায়িত ধান্দা পুঁজির দাপটে যখন ইলেকশন কমিশন, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া থেকে সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো মানে সরকারের সুরে সুর মেলাতে চলে যাচ্ছে, সেই সময় এই আন্দোলনটা অনেক কিছু দিক নির্দেশ করছে ককরোচ জনতা পার্টির। অর্থাৎ তাদেরকেও বাধ্য করেছে এখন সুপ্রিম কোর্টকে বলতে হচ্ছে যে না, আমরা এই ব্যাপারে নজরদারি রাখবো, এই করবো, সেই করবো। অর্থাৎ রাস্তার লড়াই শেষমেশ ভারতবর্ষের সংবিধানকে বাঁচাবার লক্ষ্যে একটা ভালো সূচনা তৈরি করবে। স্যার, কেউ বলছেন যে যন্তর মন্তরের ঘটনা আসলে চীনের তিয়েনমেন স্কয়ারের ঘটনার মতন, কেউ ফরাসি বিপ্লবের সঙ্গে তুলনা করছেন। সোনাম ওয়াংচুক তো নিজেই বলেছেন যে আমি যতক্ষণ হসপিটালে ছিলাম ততক্ষণ মনে হচ্ছে আমি যেন নর্থ কোরিয়ায় রয়েছি। তো আপনি এই ঘটনাকে কি শুধুই একটা যুব বিস্ফোরণ বলবেন, নাকি এই ঘটনাকে আপনি কোথাও একটা বিপ্লবের একটা সলতে পাকানোর কাজ বলে ব্যাখ্যা করতে চাইবেন? আজকে রবিবার, ঘটনাচক্রের শুক্রবার দিন আমি দিল্লিতে ছিলাম এবং আমার খুব ইচ্ছে ছিল যন্তর মন্তরে গিয়ে একবার আন্দোলনের যে পৃষ্ঠভূমি সেটা একবার দেখে আসি, সেখানে কি হচ্ছে। আমি গেছিলাম সন্ধ্যাবেলা, 8 ঘন্টার বেশি সময় আমি ওখানে থেকেছিলাম। আচ্ছা, আমি কলকাতার রাস্তায় অনেক আন্দোলন দেখেছি, কিন্তু ওইখানে দিল্লিতে গিয়ে যা দেখলাম তাতে যেটা আমি খুব অনুভূত মানে একটু বেশ আমার অনুভূতিটা জাগলো যে না, সব শেষ হয়ে যায়নি। একটা বয়সে আসার পরে মনে হয় না যে আর কোনো রাস্তার আন্দোলন নেই, আর কিছু নেই,
দেশটা নতুন অনুভব বা নতুন উপলব্ধি তৈরি হলো। উপলব্ধি হচ্ছে। এবং সেখানে যেটা দেখলাম, ইয়াংরাই বিভিন্ন জায়গা থেকে এসছে, কেউ পরস্পরকে চেনে না, কিন্তু একটা ইস্যুতে তারা একসাথে, এবং তারা নিজেরা দায়িত্ব নিয়ে কাজ করছে, রাস্তাঘাট পরিষ্কার করছে, কেউ আসলে তাকে জল দিচ্ছে, কাউকে বিস্কুট দিচ্ছে, মানে একটা অভূতপূর্ব জিনিস দেখলাম। অর্থাৎ একটা ঐক্যবদ্ধ চেহারা। আমি আবারও বলছি, যারা ওখানে সবাই জড়ো হয়েছে পরস্পরকে কেউ চেনেই না, কিন্তু একটা জায়গা থেকে তার ঐক্যবদ্ধ হচ্ছে। আমার খুব দেখে না, এখনো আশা আছে। এবং ঘটনায় ঠিক তাই, যে এটা জনবিস্ফোরণ হয়েছে একটা ইস্যুকে কেন্দ্র করে ঠিকই, কিন্তু এখান থেকে আমার মনে হয় এটা আমরা আরো একটু উঁচুতে যেতে পারবো। মানে এইখানেই এটা শেষ হয়ে যাবে না। এরা নিশ্চয়ই আগামী দিনে আরো পথ দেখাবে এবং ভারতবর্ষকে ঐক্যবদ্ধ রাখতে সংবিধানের দ্বারা সরকার পরিচালিত হতে চেষ্টা করবে, এবং সেটা সফল হবে। স্যার, একটা প্রশ্ন খুব প্রবলভাবে উঠে আসছে, সেটা হচ্ছে যে বাংলার উদাহরণ ধরলে একটা প্রশ্ন উঠে আসছে যে 2024 সালের যে আরজিকর আন্দোলন বা আরজিকরের ঘটনা যেটা ঘটেছিল, এবং তার প্রেক্ষিতে যে আন্দোলন শুরু হয়েছিল, স্বতঃস্ফূর্ত ডাক মানুষ যেভাবে দিয়েছিলেন, রাত দখল বা ভোট দখলের যে টানে মানুষ রাস্তায় নেমে এসেছিলেন সারা বাংলা জুড়ে, যেটা পরবর্তীকালে দেশে ছড়িয়ে পড়ে এবং আন্তর্জাতিক রূপ নিয়ে নেয়, সেই আন্দোলনের প্রেক্ষিত যদি ধরতে হয় তাহলে তৃণমূল সরকারের পতন। আপনার কি মনে হয় যন্তর মন্তরও সেরকমই কোনো কিছু ইঙ্গিত দিচ্ছে? ইঙ্গিত অবশ্যই দিচ্ছে, কিন্তু তবুও বলবো যে একটা রাজ্যের সরকার, অঙ্গরাজ্যের সরকার, তাকে যে সরানো যতটা সহজ, কেন্দ্রীয় সরকারকে সরানোটা অনেকটা কঠিন। কারণ এই সারা ভারতটা তার উপমহাদেশ, অনেকগুলো অঙ্গরাজ্য আছে, তার ভৌগোলিক অবস্থান, তার সাংস্কৃতিক অবস্থান, তার ভাষাগত অবস্থান, তার সাংস্কৃতিক অবস্থান, বহু রকম নানাবিধ নানা মত যাকে বলে, তাকে একতাবদ্ধ করে এই লড়াইটা এগিয়ে নিয়ে যাওয়াটা কঠিন, কিন্তু অসম্ভব না। তা আমার আশা, আমি খুব দূরদর্শিতা নিয়ে কিছু বলতে পারছি না, যে এই ককরোচ জনতা পার্টি তো এটা অ্যাকচুয়ালি রাজনৈতিক কোনো পার্টি না, এটা প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে কারা এসেছেন? মূলত ইউথরা, তরুণ প্রজন্ম, যারা 18 বছর ঊর্ধ্ব বয়স, যারা আর কি। এবং 18 বছর বয়সীদের তাদের দুঃসাহস থাকে, তারা সেই দুঃসাহস কিন্তু এই বয়স কম তাই সাহস বেশি, যেটা বলা হয় আর কি, সেটা দেখিয়েছে। এবং এরকম একটা অনড় অহংকারী সরকারের থেকে যে দাবি আদায় করে নিতে পেরেছে সবকটা দাবি, এটা কম কথা না। অর্থাৎ এইটা যদি ধরে রাখতে পারা যায়, তাহলে ভারতবর্ষকে ঐক্যবদ্ধ রাখা, ধর্মনিরপেক্ষ রাখা, সংবিধান প্রদত্ত যে আমাদের মৌলিক অধিকারগুলোকে রক্ষা করা, সবটা সম্ভব হবে। অর্থাৎ সেই শেষ কথা এক জায়গাতে, যে রাস্তায় রাস্তা দেখাবে আর কি, এখন সেই রাস্তার লড়াই একটা নতুন মাত্রা পেল এই জয় সূচিত হওয়ার মধ্য দিয়ে। এইটাকে এগিয়ে নিয়ে যাওয়াটা বাকি সকলের অবশ্য কর্তব্য, কিন্তু স্থায়ীভাবে ভারত সরকার, যারা কর্পোরেট পুঁজির গুড বয় হিসাবে কাজ করছে, ব্র্যান্ড বয় হিসাবে কাজ করছে, তারা চাইবে এখান থেকে তারা আবার তাদের স্বমহিমায় ফিরে আসতে। এটা একটা দ্বন্দ্ব, দ্বান্দ্বিক ব্যাপার, এবং আশা করা যায় যে অশুভ শক্তি পরাজিত হবে। সংবিধানের প্রতি দায়বদ্ধ অসংখ্য মানুষ, জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে জয় সূচিত হবে। স্যার, আপনি যে দ্বন্দ্বের কথা বলছেন, সেখানে খানিকটা ছন্দপতনের আশঙ্কাও তো থাকছে। মানে আমি এই কারণে বলছি যে একজন শিক্ষামন্ত্রীর প্রচুর দুর্নীতি হচ্ছিল, তার বিরুদ্ধে লড়াই, আলটিমেটলি সরকার সেটা মেনে নিল, কিন্তু এটার তো একটা অন্য একটা নেগেটিভ পার্টও থাকতে পারে। তাহলে যুব সমাজ যদি যার তার বিরুদ্ধে এখন যদি পদত্যাগের দাবিতে যদি রাস্তায় নেমে পড়ে, তাহলে সব দাবি যদি মানতে হয়, তাহলে তো সরকারের পতন হয়ে যায়। মানে
সেটা কতটা যুক্তিসঙ্গত, কতটা প্রয়োজনীয়, কতটা মানে এই যে দ্বন্দ্ব বহির্ভূত, সেটাও তো একটা বুঝে ওঠার লজিক দরকার। এটা আপনার কি মনে হচ্ছে না স্যার? ঠিক যে কোনো দাবি তুললেই সেটা জনসাধারণের দাবিতে রূপান্তরিত হয় না। আরজি করে দাবিটা যেমন জনসাধারণের দাবিতে পরিণত হয়েছিল, জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে গেছিল, তার আগে বা পরে অনেক ঘটনা ঘটেছে, সেক্ষেত্রে তো তা হয়নি, অতটা হয়নি, কিছুটা হয়েছে। এবং সেই কিছুটা হওয়াটাও আমি ছোট করে দেখছি না। সেটা ধরুন উমেশ মহাপাত্রকে পুলিশ রাতের আঁধারে গ্রেপ্তার করলো, লকআপে ঢুকিয়ে দিল, তারপরে ক্রিমিনাল মামলা দিল। এটার বিরুদ্ধে মানুষ মনে হলো যে ওকে নাগরিক অধিকার করা আক্রমণ হচ্ছে, সরকারকে একটা চেতাবনী দেওয়া দরকার। তারা 5 দিন 7 দিন সভা সমিতি, বিক্ষোভ মিছিল ইত্যাদি করে মানুষকে চেতাবনী দিয়েছে, কিন্তু তারা কখনো মনে করেনি এর জন্য সরকারের পতন হওয়া দরকার বা কারো পদত্যাগ হওয়া দরকার। কিন্তু এইভাবে হতে হতে যখন মানুষ দেখলো আরজি করের মতো ঘটনা, যে একটা প্রাতিষ্ঠানিক হত্যাকাণ্ড, কর্মরত অবস্থায় পূর্ব চিকিৎসকের হত্যাকাণ্ড, নৃশংস হত্যাকাণ্ড, মানুষ আর না, সেই জন্য সবাই নেমে পড়েছিল। স্কুলের ছাত্র থেকে শুরু করে আপামর জনগণ নেমে পড়েছে। কিন্তু এই ককরোচ জনতা পার্টির দাবিটা এমনই একটা দাবি, এটা জনসাধারণের দাবিতে রূপান্তরিত হয়েছিল। আমি তো যন্তর মন্দিরকে দেখলাম বহু মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিতে ওখানে চলে এসছে দূর দূরান্ত থেকে। হ্যাঁ, এই যে এগিয়ে আসাটা, এটা কি দাবি, কার বিরুদ্ধে তোলা হচ্ছে, এটা খুব গুরুত্বপূর্ণ। সবসময় যে কোনো দাবি জনগণের দাবিতে রূপান্তরিত হয় না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আশা করি ককরোচ জনতা পার্টির যে দৃষ্টিভঙ্গি, তারা সবসময় অহিংস পথে ভারতের ঝান্ডা হাতে নিয়ে, সংবিধানের বই হাতে নিয়ে এই লড়াইটা লড়েছে। অর্থাৎ সংবিধান নির্দেশিত জনগণের যে অধিকার, সে অধিকার ছিনিয়ে নেওয়ার লড়াই তারা লড়েছে, এবং সেই লড়াইটা মানুষের কাছে, জনগণের কাছে চ্যাম্পিয়ন হয়েছে। তার ফলে সরকার বাধ্য হয়েছে পদত্যাগ করতে। অতএব এই পথে যদি আন্দোলন হয়, আপনি যেটা বলতে চাইছেন যে কোনো ছুতোই একটা দাবি করুক, কিন্তু সেই ছুতোর দাবি এখানে হবে না, সেটা কার্যকরী হবে না। স্যার, একটা খুব সিরিয়াস ঘটনা ঘটেছে গত শুক্রবার, যখন কলকাতাতে ধর্মতলার বুকে যখন এই নিয়ে অবস্থান চলছে, মানুষ মানে যুবরা যখন ক্ষোভ বিক্ষোভ দেখাচ্ছেন, এবং সে সঙ্গে বিভিন্ন স্তরের মানুষ, বিভিন্ন সমাজের বিভিন্ন জোনের মানুষ যখন হাজির হয়েছেন এখানে, তখন দেখা গিয়েছে যে সংবাদ মাধ্যমের ওপর চড়াও হয়েছেন এক শ্রেণীর লোক বা মুষ্টিমেয় ছেলেপিলে। তারা কারা সেটা পুলিশ চিহ্নিত করেছে, তাদের গ্রেপ্তার করেছে, এরকম তাদের গুন্ডা দমন আইনের আওতায় আনা হয়েছে। এটাকে আপনি কিভাবে নেন? যে গদি মিডিয়া বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, সেটার কি একটা আউটকাম তো তার ডেফিনেটলি তৈরি হয়, এবং সেটার কারণেই কি এই সংবাদ মাধ্যমের উপর চড়াও হওয়া, এবং চতুর্থ স্তম্ভ বলে ধরা হয় সংবাদ মাধ্যমকে, মিডিয়াকে, তাদের উপর চড়াও হওয়া মানে কোথাও না কোথাও তো সেই ভরসার জায়গায় একটা ধাক্কা দেওয়া। প্রথমে যে ঘটনার পরিপ্রেক্ষিতে আপনার প্রশ্নটা এসছে, সংবাদ মাধ্যমের উপরে মানে আক্রমণ হয়েছে, আমি দর্থহীন ভাষায় যেই আক্রমণ করুক সেটা আমি নিন্দা করছি, এটা হওয়া উচিত না। দ্বিতীয়ত হচ্ছে যে এটা ঠিকই, গদি মিডিয়া শব্দটা বলতে আমাদের খারাপ লাগলেও না বলে উপায় নেই। মানুষ তো দেখছে সংবাদ মাধ্যমের ভূমিকা বাস্তবের সঙ্গে তার কোনো মিলছে না, এবং কিভাবে এক পেশে খবর দিনের পর দিন মগজ ধোলাইয়ের মতো করে দেওয়া হচ্ছে। এবং যন্তর মন্দিরও দেখা গেছে কিছু কিছু মিডিয়া যখন এসছে কভার করতে, সে ক্ষোভের বহিঃপ্রকাশ হয়েছে, কিন্তু আক্রমণ হয়নি, শান্তিপূর্ণ ছিল, আক্রমণ হয়নি, কিন্তু ক্ষোভের বহিঃপ্রকাশ সেখানে হয়েছে। অর্থাৎ আজকে গদি মিডিয়া শব্দটাকে সরিয়ে রাখার কোনো স্পেস বা অবকাশ নেই। আচ্ছা, কিন্তু তবুও বলছি, আমার ক্ষোভ থাকতে পারে, ক্ষোভ প্রদর্শনও হবে, কিন্তু কোনোভাবে আক্রমণ, গায়ে হাত দেওয়া বা আক্রমণ করার কোনো কারণই নেই, এটাকে সমর্থন করা যায় না। এবার পশ্চিমবঙ্গের গত পরশু শুক্রবার যে মিছিলটা ছিল, ককরোচ জনতা পার্টির সমর্থনেই মিছিলটা আহ্বান করা হয়েছিল, মিছিলে বহু মানুষের জমায়েত হয়েছিল, আমি যা দেখেছি। শেষে উপস্থিত ছিলাম সেখানে। শেষে যে অবাঞ্ছিত ঘটনা ঘটেছে সেটা না ঘটলেই ভালো হতো, কিন্তু যারা এর উদ্যোক্তা, আয়োজক,
তারা যে কথাটা বলছেন সেটাকেও আমার মধ্যে বিবেচনা নেওয়া উচিত। তারা তো সবসময় বলছেন যে যারা আক্রান্ত হয়েছে যে সকল সাংবাদিক আমরা তার পক্ষে, তারা আক্রমণ করেছে তাদের চিহ্নিত করে তাদের শাস্তি দেওয়া হোক, এবং চিহ্নিত করার দায়িত্ব পুলিশ প্রশাসন। এবং ওরা দায়িত্ব নিয়ে একথাও বলছে যে এক শ্রেণীর মানুষ ভেতরে ঢুকে এই বিশৃঙ্খলা তৈরি করেছে, তারাই বোতল জুতো ইত্যাদি ছুঁড়েছে, কথাটাও তারা বলছে, সেটাকে ভেবে দেখা দরকার আছে। এবং কিছু কিছু সোশ্যাল মাধ্যমে এরকম ভিডিও ফুটেজ এসছে যে ফায়ার ব্রিগেডের গাড়ির পর থেকে জুতো বা জলের বোতল ছোঁড়া হচ্ছে। আমি জানি না এই ফায়ার ব্রিগেডের গাড়িটা কোথায় ছিল, কোন সময়, কারা ছুঁড়ছে, কি উদ্দেশ্যে ছুঁড়ছে, সেটা ছবি দেখে বোঝা সম্ভব নয়। কিন্তু যদি সঠিকভাবে তদন্ত করে দেখা হয় তাহলে আসলটা বেরিয়ে আসবে। এবং আমি সর্বশেষ এই প্রসঙ্গে যে কথাটা বলতে চাই, কোনো মিডিয়া যদি কারোর হয়ে বেশি কথা বলে, একপেশে কথা বলে, তার বিরুদ্ধে ক্ষোভ থাকাটা স্বাভাবিক, বিক্ষোভ প্রদর্শনটাও আমি অস্বাভাবিক বলবো না, কিন্তু কোনোভাবে আক্রমণ সমর্থনযোগ্য নয়। স্যার, ককরোচ জনতা পার্টির 24 ঘন্টার আলটিমেটাম দেওয়ার 72 ঘন্টা আলটিমেটাম দিয়েছিল, তার মধ্যে 24 ঘন্টার মধ্যে ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। তারপরে মানে আজকে সকালবেলা অভিজিৎ দীপকে, ককরোচ জনতা পার্টির যিনি প্রতিষ্ঠাতা, তিনি আজকে একটি ভিডিও বার্তা দিয়েছেন। তার অনুগামী বলুন বা দেশের উদ্দেশ্যে বলেছেন যে সবে তাদের কাজ শুরু হয়েছে, তারা মানে আগামী দিনে তাদের অনেক কাজ পড়ে রয়েছে, এটা ইঙ্গিত করতে চেয়েছেন আর কি। স্যার, তাহলে কি একটা ভাবনার জায়গা থাকছে যে ককরোচ জনতা পার্টি কি আগামী দিনে রাজনৈতিক দল হয়ে উঠতে পারে, অথবা ককরোচ জনতা পার্টি বিরোধীদের যারা সরকারকে সরানোর চেষ্টা করছে, লড়াই করছে, তাদের হাত শক্ত করতে পারে? অথবা আরো একটি প্রশ্নের মধ্যে থাকছে, হচ্ছে ককরোচ জনতা পার্টি তাহলে কি নিজেই পরবর্তী আন্দোলনগুলোর একটা নতুন দিশা খুলে দিয়ে সে পথেই হাঁটবে? এই তিনটে পার্ট কিন্তু থাকছে, আপনার কি মনে হচ্ছে স্যার? ককরোচ জনতা পার্টির যেভাবে তৈরি হয়েছে এবং যেভাবে আন্দোলনের মধ্য দিয়ে একটা সূচনা ওরা করলো, গণতন্ত্রের পক্ষে জয়ের সূচনা করলো, তার পরবর্তী সময়ে তারা যে কথাগুলো বলছে, তারা একটা রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করবে বলে আমার মনে হচ্ছে না। আচ্ছা, আমার মনে হচ্ছে না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমাদের দেশের যে সংসদীয় রাজনীতি, সরকার বদলের যে পদ্ধতি রয়েছে, 5 বছর অন্তর নির্বাচন, সেই নির্বাচন লড়তে গেলে রাজনৈতিক দলের তকমা নিয়ে লড়তে হবে। যেহেতু তারা রাজনৈতিক দল গঠন না করে ওরা আন্দোলনটা করতে চাইছে সংবিধানের বই হাতে নিয়ে, সংবিধানের পথে, তাদের এই আন্দোলন থেকে বিরোধী রাজনৈতিক দলরা কিছু শিক্ষা নেবে আমার আশা করে। আচ্ছা, আশা করি শিক্ষা নেওয়া উচিত। আচ্ছা, তারাও তো নিশ্চয়ই সাধারণ মানুষের পালসটা বুঝতে পারছে। যে আন্দোলন তারা করে জয় সূচিত করতে পারেনি, তারা তো দেখছে যে এই আন্দোলন কিন্তু জয়ের সূচনা করেছে, অর্থাৎ সংবিধানের পথে সরকারকে ফিরতে বাধ্য করছে। অতএব সেইখান থেকে বিরোধী রাজনৈতিক দলগুলো আশা করি শিক্ষা নেবে, এবং তারা যদি জনগণের কাছে এবং সংবিধানের কাছে দায়বদ্ধ থাকে, তাহলে সেই শিক্ষা নিয়ে তারা একতাবদ্ধ হয়ে এই যে এখন একতন্ত্রী একটা সরকার চলছে, যেটা দেশের পক্ষে বিপদ, অখণ্ডতার পক্ষে বিপদ, সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে বিপদ, সেই বিপদ রুখে সংবিধানকে রক্ষা করে নতুন সরকার আনতে পারবে। স্যারের যে বক্তব্য, যে মনোজ্ঞ বক্তব্য, তাতে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় উঠে এলো, সেটা হচ্ছে ককরোচ জনতা পার্টি যাদের গড় বয়স, আরো ভালো করে যদি বলতে হয় 30-এর নিচে যাদের বয়স, সেই ছাত্র, সেই পড়ুয়া, সেই যুবক, তাদের দেখেই শেখা উচিত বিরোধীদের কিভাবে বা কোন পথে আন্দোলন লড়াই করা উচিত সরকারের বিরুদ্ধে। আপনাদের এই এপিসোড দেখে কি মনে হচ্ছে বা আপনাদের কি বক্তব্য অবশ্যই আমাদের জানাবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। স্যার, ভালো থাকবেন। তুমিও ভালো থাকো।